শান্তিপূর্ণভাবে শেষ হলো গাইবান্ধা ৩ আসনের ভোট গ্রহণ, চলছে গণনা, প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ প্রার্থী। চট্টগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুদক চেয়ারম্যানের হঠাৎ পরিদর্শন, অনুপস্থিত বেশিরভাগ শিক্ষক। এবং রাজবাড়ী শহর রক্ষার ৪.৫ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ, বর্ষার ক্ষতি ঠেকাতে ফেলা হচ্ছে জিও ব্যাগ। আসসালামু আলাইকুম, স্বাগত RTV জেলার সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি আফসানা সুরাইয়া। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। গাইবান্ধা ৩ আসনে জাতীয় নির্বাচনে ভোট নেওয়া শেষ হয়েছে, এখন চলছে গণনা। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এরপর থেকে স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে ভোটার উপস্থিতি ছিল অনেকটাই কম। এই নির্বাচনের মধ্য দিয়ে পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার ২০ ইউনিয়নের ৪,১১,৮৫৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী সরকার, জাসদের SM খাদিমুল ইসলাম খুদি, জাতীয় পার্টি দিলারা খন্দকার, ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান তিতু এবং স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মোহাম্মদ জাহিদ। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঐক্যজোটের প্রার্থীর মৃত্যুর কারণে এই গাইবান্ধা ৩ আসনের সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছিল। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ হঠাৎ করে চট্টগ্রামে ৩টি বিদ্যালয় পরিদর্শনে যান। একটি বিদ্যালয়ে গিয়ে সেখানকার ৮ শিক্ষকের ৭ জনকে কর্মস্থলে পাননি। আরেক বিদ্যালয়ে অনুপস্থিত ২ শিক্ষক। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যে কোনো মূল্যে শিক্ষাঙ্গনে শিক্ষা নিশ্চিত করা হবে। রোববার সকাল ৯টার দিকে তিনি হাজির হন নগরীর কাটল্লী নুরুল হক চৌধুরী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। স্কুল চলাকালে ছাত্রছাত্রী ও অভিভাবকদের স্কুলের বাইরে দেখে বিস্মিত দুদক চেয়ারম্যান ঢুকে পড়েন স্কুলে। সেখানে স্কুলের ৮ জন শিক্ষকের মধ্যে একমাত্র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাড়া সবাই অনুপস্থিত। এরপর দুদক চেয়ারম্যান ভাটিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শীতলপুর উচ্চ বিদ্যালয়ে যান। তিনি বলেন, কোনোভাবেই বাচ্চাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া যাবে না। প্রয়োজনে দুদক দণ্ডবিধির ১৬৬ ধারা প্রয়োগ করা হবে বলেও হুঁশিয়ারি দেন দুদক চেয়ারম্যান। বিএনপি নেতিবাচক রাজনীতির কারণে জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে বলে মন্তব্য করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে নোয়াখালীর হাতিয়ায় দ্বীপ সরকারি কলেজ মাঠে আওয়ামী লীগের জনসভায় তিনি বলেন, এই নির্বাচন বিএনপিকে প্রত্যাখ্যান করেছে জনগণ। ওবায়দুল কাদের বলেন, জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে সম্মান দেখিয়েছে, আওয়ামী লীগও দেশের উন্নয়ন করে তাদের প্রতিদান দেবে। পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম ও স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদৌস এ সময় উপস্থিত ছিলেন। এর আগে হাতিয়ার নলচিরা ঘাটি নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি শীতবস্ত্র বিতরণ করেন তারা। বিএনপির নেতিবাচক রাজনীতি নির্বাচনে বিপুল ভোটে শেখ হাসিনাকে বিজয়ী করে বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। রেলের ভালো কাজে কেউ বাধা হয়ে আসলে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। সকালে চট্টগ্রামে রেলের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। রেলমন্ত্রী বলেন, দোহাজারে কক্সবাজার ঘুমধুম রেললাইন প্রকল্পটি ট্রান্স এশিয়ার সঙ্গে যুক্ত হয়ে চীন, মালয়েশিয়া ও থাইল্যান্ড পর্যন্ত সম্প্রসারণ করা হবে। এছাড়া ঢাকা চট্টগ্রাম রুটে হাই স্পিড ট্রেন প্রকল্পটি চালু হলে মাত্র ৫৭ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়া যাবে বলেও জানান তিনি। রেলওয়েতে আমি এসেছি, আমি সবাইকে মনে করি সবাই আমরা রেলের জন্য কাজ করছি এবং প্রত্যেকেই ভালো মানুষ। এই কাজ করতে গিয়ে যদি আমরা কোনো খারাপ কিছু খুঁজে পাই, অবশ্যই সেগুলো আমাদের সামনে বাধা হবে না। সমস্যা থেকে আমরা পালিয়ে দেবো না, সমস্যাকে আমরা সামনে নিয়ে আমরা সেটা রিজলভ করব। রাজবাড়ী শহরকে রক্ষা করতে ৪.৫ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণের কাজে হাত দিয়েছে সরকার। আগামী বর্ষা মৌসুমে যাতে শহরের কোনো ক্ষতি না হয় সেজন্য জিও ব্যাগ ফেলে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্প্রতি কাজের অগ্রগতি পরিদর্শন করে পানি সম্পদ উপমন্ত্রী একে এনামুল হক শামীম বলেছেন, কাজে গাফিলতি বা দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত, ছবি তুলেছেন স্বপন দেওয়ান। রাজবাড়ী শহর রক্ষা করতে 2009-10 সালে প্রায় 2.5 কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়েছিল, যার মেয়াদ ছিল 100 বছরের। কিন্তু গত বর্ষা মৌসুমে পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধের অধিকাংশ জায়গা। ঝুঁকির মুখে পড়েছে রাজবাড়ী শহর। শহরকে রক্ষা করতে আরেকটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। এবার বাঁধ নির্মাণ করা হবে 4.5 কিলোমিটার, 4.7 কিলোমিটার হবে ড্রেজিং। 342 কোটি টাকার এ প্রকল্পের কাজ শুরু হয়েছে গত বছরই। নতুন পানি সম্পদ উপমন্ত্রী একে এনামুল হক শামীম প্রকল্প কাজের অগ্রগতি দেখতে যান রাজবাড়ী। স্থায়ী বাঁধ নির্মাণের আগে বর্ষায় যাতে শহর ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য জিও ব্যাগ ফেলা হচ্ছে। 2.5 লাখের মতো ফেলা হয়েছে। প্রকল্পের কার্যাদেশ অনুযায়ী পুরো 10 লাখ ব্যাগ বর্ষার আগে ফেলতে চায় সংশ্লিষ্টরা। পাশাপাশি চলছে নদী খনন। উপমন্ত্রী জানান, 4.5 কিলোমিটার ছাড়াও যেসব এলাকা ঝুঁকিপূর্ণ সেগুলোকে রক্ষার জন্য পদক্ষেপ নেওয়া হবে। দেবগ্রাম প্রায় 4.5 কিলোমিটার ভেঙে যাচ্ছে। আমি বলেছি এটা থেকে প্রকল্পের অন্তর্ভুক্ত করার জন্য একটা নতুন ডিজাইন করে, কারণ শহরকেও যেমনি রক্ষা করতে হবে, ওটাও রাজবাড়ির অংশ, মানুষ সেখানে থাকেন। তো নদী ভাঙনের হাত থেকে রাজবাড়ী শহর এবং অঞ্চলের মানুষকে রক্ষা করার জন্য পানি সম্পদ মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ড আমরা বাস্তবতার নিরিখে পদক্ষেপ নেব। যেভাবে কাজ করলে এই রাজবাড়ী জেলা এবং শহর রক্ষা পায়, ক্ষতিগ্রস্ত না হয়, সেভাবেই আমরা এখন থেকে কাজ করব। গত বছরের শুরুর দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল পরিবহনের জন্য বিআইডব্লিউটিএ রাজবাড়ী প্রান্তে নদী তীর ঘেঁষে ড্রেজিং করে, ফলে বর্ষা মৌসুমে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া জিও ব্যাগ ফেলায় ওঠে দুর্নীতির অভিযোগ। এসব বিষয়ে সবাইকে সতর্ক করলেন এনামুল হক শামীম। যেখানে দুর্নীতি, অনিয়ম, অন্যায়, সেখানে তাৎক্ষণিক আমরা ব্যবস্থা নিতে কোনো কুণ্ঠবোধ করব না। যেই পর্যায়েরই কর্মকর্তা হোক না কেন, আমরা দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকব এবং যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা আমরা নেব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নদী ভাঙন কবলিত এলাকাগুলোতে ছুটে যাচ্ছেন বলে জানান পানি সম্পদ উপমন্ত্রী। খান আলামিন, RTV, রাজবাড়ী। সময়মতো ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ শুরু না হওয়ায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার হাওরে কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন। সময়মতো কাজ শুরু না হওয়ায় নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ হওয়া নিয়েও শঙ্কা দেখা দিয়েছে কৃষকদের মনে। স্টাফ রিপোর্টার আবেদ মাহমুদ চৌধুরী পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট করছেন মুনিয়া মুশতারি। সুনামগঞ্জের প্রায় 80% মানুষের জীবন জীবিকার একমাত্র অবলম্বন হাওরের বোরো ধান। এবার জেলায় প্রায় 2,15,615 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী 30 নভেম্বরের মধ্যে প্রকল্প বাস্তবায়ন কমিটি PIC গঠন করার কথা থাকলেও তা হয়ে ওঠেনি। একটু রামাডিও বান্ধ ফেলাইছে না, বান্ধের কাজ না করা পর্যন্ত আমরা দুশ্চিন্তায় আছি। সরকার যত তাড়াতাড়ি আমরা বান্ধা দেয় অতই আমরা লাভ হইব। জেলার প্রায় 37টি হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডের অধীনে সরকার থেকে বরাদ্দ দেওয়া হয়েছে 93 কোটি টাকা। কিন্তু অধিকাংশ উপজেলায় PIC কমিটি গঠন নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। সরকারের কাছে আমরা মনে করেন দাবি চাই বান্ধা যেন তাকদা হয়েছে। তখন যে কাজটা শুরু হয়েছে বান্ধের মধ্যে, বৈশাখ লাগাতেও কাজ শেষ হইতো না। PIC কমিটি গঠনে দায়িত্বে থাকা জেলা প্রশাসক জানালেন, কমিটি গঠনের কাজ শেষ হলে দ্রুতই বাঁধের কাজ শুরু হবে। 6টি উপজেলায় ইতিমধ্যে PIC গঠন সম্পন্ন হয়েছে, বাকি 5টি উপজেলায় PIC গঠনের কার্যক্রম চলছে। এই সপ্তাহের মধ্যে PIC গঠনের কাজ শেষ হবে এবং আগামী সপ্তাহ থেকে আমাদের মাঠে বাঁধ নির্মাণ কার্যক্রম শুরু হবে। দ্রুতই PIC কমিটি গঠন করে হাওর রক্ষা বাঁধ নির্মাণের কাজ শুরু হবে বলে আশা করছেন কৃষকরা। মুনিয়া মুশতারি, RTV। নীলফামারীর সৈয়দপুরে স্বামী স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে উপজেলার বালাপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই এলাকার একটি বাড়িতে এক কর্মচারীকে নিয়ে বসবাস করতেন নজরুল ইসলাম ও তার স্ত্রী সালমা খাতুন। গভীর রাতে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে স্বামী স্ত্রীকে গলা কেটে হত্যা করে। এ সময় কর্মচারী আব্দুর রাজ্জাক এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়।
আহত অবস্থায় রাজ্জাককে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের দ্রুত আটকের আশ্বাস দেন সৈয়দপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার অশোক কুমার পাল। যশোরের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতাদের বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠান সহ 6টি স্থানে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার মধ্যরাতে পরপর এই হামলার ঘটনা ঘটে, তবে এতে কেউ হতাহত হয়নি। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান জানান, রাত 2:30টার দিকে যশোর 3 আসনের এমপি কাজী নাবিল আহমেদের বাসভবনে বোমা হামলা হয়। এরপর সদর উপজেলা চেয়ারম্যান মালিকাধীন হোটেল জাবির তৌহিদ চাকলাদারের বাসভবন এবং চাকলাদার ফিলিং স্টেশনে বোমা হামলার খবর পান তারা। এছাড়াও শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমাম হাসান লাল ও যুবলীগ নেতা রাজিবুল আলমের বাসভবনে বোমা বিস্ফোরণ হয়। এসব স্থান থেকে 12টি বোমার কৌটা ও বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করা হয়েছে। হামলার বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানায় পুলিশ। অত্যন্ত শক্তিশালী। আমরা বিষয়টা খতিয়ে দেখতেছি কে বা কাহারা এটা করেছে এবং আমরা আশাবাদী খুব দ্রুত আমরা এদেরকে আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবো। সাতক্ষীরা পাটুকে লকহাটায় অসহায় দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে ফ্রেন্ডস গ্রুপ 2000। বন্ধু বান্ধবদের পুনর্মিলনী 2019 উপলক্ষে কপোতাক্ষ ইকো পার্ক চত্বরে এ আয়োজন করা হয়। যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পাটকেলঘাটার সহকারী কমিশনার অনিমেষ বিশ্বাস, তালা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার উপু সারওয়ার, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম। পরে সেখানে অবসরপ্রাপ্ত 4 শিক্ষককে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একটা অপূর্ব দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। দর্শক, সংবাদ শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। শান্তিপূর্ণভাবে শেষ হলো গাইবান্ধা 3 আসনে ভোট গ্রহণ, চলছে গণনা। প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 প্রার্থী। চট্টগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুদক চেয়ারম্যানের হঠাৎ পরিদর্শন, অনুপস্থিত বেশিরভাগ শিক্ষক। এবং রাজবাড়ী শহর রক্ষায় 4.5 কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ, বর্ষার ক্ষতি ঠেকাতে ফেলা হচ্ছে জিও ব্যাগ। জেলা সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।